গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি সকলে খুব ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণের সমাসের পরবর্তী শ্রেণী বিভাগের অর্থাৎ দ্বিগু সমাসের বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো এই দ্বিগু সমাস কাকে বলে বা কিভাবে এই সমাস নির্ণয় করা হয়, তার নিয়ম বা শ্রেণীবিভাগ, এই সমস্ত কিছু জানার আগে আমরা জানবো যে এই দ্বিগু সমাস, দ্বিগু, এই দ্বিগু শব্দের অর্থ কি বা এই দ্বিগু শব্দটি আসলে কোথা থেকে এসেছে বা এই সমাসের নামকরণ কিভাবে হয়েছে। তোমরা নিশ্চয়ই জানতে চাও, তাই তো? তো এই দ্বিগু, দ্বিগু শব্দটি শুনে কি মনে হচ্ছে? যে এটা কোনো সংখ্যাবাচক হবে, তাই তো? তো এই দ্বিগু হচ্ছে এর আসল অর্থ হচ্ছে যে গো এর বিনিময়ে কৃত কোনো জিনিস। অর্থাৎ দ্বি মানে কি? দুই, গো মানে গরু। হ্যাঁ, তো এটা বলার কারণ যে প্রাচীনকালে ভারতে জানো যে এই দুটি গরুর বিনিময়ে আহ কেনা বেচা চলতো। যে দুটি গরু দিচ্ছি, তার বদলে কোনো জিনিস আমি ক্রয় করছি বা কিনছি, কৃত হতো। এই যে দুটি গরুর বদলে যেটা কেনা হতো সেটাকে দ্বিগু বলা হতো। হ্যাঁ, তো সেই দ্বিগু থেকে, সেই অর্থেই এই সমাসের নামকরণ করা হয়েছে। হ্যাঁ, তো এই দ্বিগু এটাই একটা আদর্শ দ্বিগু সমাসের উদাহরণও বলা চলে, তাই না? কারণ সেটা তোমরা আরো ডিটেলে যখন জানবে যে এই দ্বিগু সমাস কাকে বলে, কোন সমাসগুলি এই সমাসের মধ্যে অন্তর্ভুক্ত, তখন তোমরা বুঝতে পারবে যে সত্যিই তো দ্বিগু সমাসের নামকরণটাই তো দ্বিগু সমাসের একটা আদর্শ উদাহরণ। হ্যাঁ, তো যাই হোক, দ্বিগু সমাসের নামকরণ কিভাবে হয়েছে জানলে তোমরা। তো এবার আসি, এই দ্বিগু সমাস কাকে বলে। কাকে বলবো না, সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হলে তাকে দ্বিগু সমাস বলা হয়, এবং সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হলে তাকে দ্বিগু সমাস বলে। তো এই দ্বিগু সমাসের মধ্যে দুটো প্রধান জিনিস আমাদের মনে রাখতে হবে। কি কি? শুরুটা, অর্থাৎ যে পূর্বপদ থাকে সেটা সংখ্যাবাচক পদ থাকে, এবং সংখ্যাবাচক বিশেষণ পদ থাকে, এবং যে পরপদ থাকে সেটা বিশেষ্য পদ। অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে পূর্বপদ, সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে পরপদ বিশেষ্যের যে সমাস হয় সেটাই দ্বিগু সমাস। এক, দ্বিতীয় যেটা মনে রাখার সেটা হলো সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত পায় এই দ্বিগু সমাসে। যে ব্যাসবাক্যের মধ্যে সমাহার বা সমষ্টি, এই ধরনের শব্দগুলি ব্যবহৃত হয়ে থাকে, এবং এগুলো দেখলে তোমরা সহজেই বুঝে যাবে যে এটা দ্বিগু সমাস বলে। সমাহার আর সমষ্টি এটা প্রধান, এটা তোমরা মনে রেখো। তো যাই হোক, তো এই সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয়। দ্বিতীয় হলো সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত পাবে। যেহেতু সংখ্যাবাচক শব্দ থাকছে, তাই সমাহার বা সমষ্টি এই শব্দটি ব্যবহৃত থাকে। যেমন উদাহরণ দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সপ্ত ঋষির সমাহার সপ্তর্ষি। দেখো পূর্বপদ কি থাকছে? সপ্ত। সপ্ত মানে কি? সাত। অর্থাৎ এটা একটা সংখ্যা বোঝাচ্ছে বা একটা সংখ্যাবাচক শব্দ, তাই না? তো আমাদের নিয়মানুযায়ী শুরুতে দেখো সংখ্যাবাচক বিশেষণ পদ থাকছে। বিশেষণ পদ এতদিন সমাসের ক্লাসে প্রত্যেকটায় যেখানে বিশেষণ পদ ছিল, বিশেষণ পদের সম্পর্কে বলা হয়েছে। আশা করি তোমরা জানো যে কোনো বস্তু, ব্যক্তি বা স্থান বা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝালে সেটা বিশেষণ হয়, তাই তো? তো এখানে শব্দ, তা সাত বোঝাচ্ছে। তো সাতটা কি? সংখ্যা বোঝাচ্ছে। তো
তো সংখ্যা যেহেতু বোঝাচ্ছে, তাই এটা কি হবে? বিশেষ্য না বিশেষণ? বিশেষণ হবে। তো আমাদের নিয়ম অনুযায়ী পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ পদ, এবং তার সঙ্গে কিসের সমাস হওয়ার কথা? না, যে পরপদটি থাকবে সেটা বিশেষ্য পদ থাকবে, তাই তো? তো পরপদ কি আছে? ঋষি। সপ্ত ঋষির সমাহার। তো ঋষি কি? কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাই তো? অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে বোঝালে কি হয়? বিশেষণ না বিশেষ্য হয়? বিশেষ্য হয়। তাহলে এটা কি হচ্ছে? বিশেষ্য। অর্থাৎ আমাদের পরপদ থাকছে বিশেষ্য। এবং ৩ নম্বর, যেটা আমরা সব থেকে বিশেষ উল্লেখিত, যেটা আমাদের মনে রাখার কথা, সেটা হলো সমাহার বা সমষ্টি। এই ধরনের শব্দ ব্যাস বাক্যে যুক্ত থাকে। তো দেখো, পরে দেখো সমাহার রয়েছে। হ্যাঁ, আছে। তো কি হচ্ছে তাহলে? সপ্ত ঋষির সমাহার। তো এই ব্যাস বাক্যগুলি মিলে যে শব্দটি তৈরি হচ্ছে সেটা কি? না, সপ্তর্ষি। অর্থাৎ এটা একটা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। ঠিক আছে? তো গেল। তাহলে পূর্বপদ বিশেষণ অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য, এবং সমাহার নামক একটা ব্যাস বাক্যে শব্দ দ্বারা যুক্ত থাকছে, যার ফলে একটা সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে, সপ্তর্ষি। তো এরকম পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হলে, পরপদ বিশেষ্য হলে এবং ব্যাস বাক্যের সমাহার বা সমষ্টি থাকলে কোন সমাস হয়? না, দ্বিগু সমাস হয়, তাই তো? তেমনি দেখো, পরের উদাহরণটি ত্রিমূর্তির সমাহার। ত্রিমূর্তি, ত্রি মানে কি বোঝায়? ৩, তাই তো? ৩ কি? একটা সংখ্যা, অর্থাৎ এটা একটা সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যা বোঝালে কি হবে? বিশেষণ হবে। তারপর দেখো মূর্তি, কোন মূর্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ বিশেষ্য। তো সুতরাং পূর্বপদ হলো সংখ্যাবাচক বিশেষণ আর পরপদ হলো বিশেষ্য। তো এই সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে পরপদ বিশেষ্যের যে সমাস হয় সেটা কোন সমাস? দ্বিগু সমাস। এবং দ্বিতীয় যেটা, সেটা হলো সমাহার যুক্ত আছে। সব থেকে প্রধান বৈশিষ্ট্য দ্বিগু সমাসের সেটা হলো সমাহার বা সমষ্টি। এই ধরনের শব্দ যুক্ত থাকবে, বারবার বলছি। তো এখানে সমাহার যুক্ত আছে, ফলে এটা আমরা সহজেই বুঝতে পারবো যে এটা দ্বিগু সমাস, তাই তো? এবং এই ব্যাস বাক্যগুলি দেখো মিলে গিয়ে একটা ছোট্ট শব্দ তৈরি হয়েছে বা একটা ছোট্ট সমাসবদ্ধ পদ তৈরি হয়েছে, সেটা হলো ত্রিমূর্তি। আচ্ছা, এবং আরো একটা কথা, যে পরপদ থাকবে, সেই পরপদের অর্থ প্রাধান্য পাবে। অন্যান্য সমাসের মতোই এরও পরপদের অর্থ প্রাধান্য থাকবে। তো দেখো, ত্রিমূর্তি, এখানে কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে? মূর্তি। কয়টি মূর্তি? ৩টি মূর্তি বা ৩ মূর্তির কথা বলা হচ্ছে। তো প্রধান কে? মূর্তি। এই মূর্তিটারই কোনো বিশেষণ তার সামনে যুক্ত করা হচ্ছে বা মূর্তির সংখ্যা এখানে বলা হচ্ছে। সুতরাং প্রধান কে এই এই শব্দটির মধ্যে? যেটা পূর্বপদ রয়েছে সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ থাকছে বিশেষ্য। তো একটা বাক্যের মধ্যেই ধরো একটা বিশেষ্য থাকলো আর একটা বিশেষণ থাকলো। বিশেষ্য এবং বিশেষণের মধ্যে কে প্রধান হবে? না, খুব স্বাভাবিকভাবে বিশেষ্য প্রধান হবে, তাই তো? সেই বিশেষ্যটার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাপ ইত্যাদি বোঝায়, তবেই সেটা বিশেষণ হয়। এবং সেটা কার? না, বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা বোঝাচ্ছে। তো প্রধান কে? বিশেষ্য। তো এখানে এই দ্বিগু সমাসের ক্ষেত্রেও দেখো, যে পরপদ থাকছে সেই পরপদের অর্থই প্রাধান্য পাচ্ছে বেশি। এখানে দেখো সপ্তর্ষি অর্থাৎ সপ্ত ঋষির সমাহার। পরপদ কি? ঋষি। এখানে ব্যক্তিকে ঋষি, ঋষিকেই বোঝানো হচ্ছে, ঋষি বিশেষ্য। তো বিশেষ্যকে প্রাধান্য দেওয়া হবে বেশি। এবং কয়জন ঋষির কথা বলা হচ্ছে? না, 7 জন। তো ঋষি এখানে মেন, প্রধান, তাই পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে? তেমনি দেখো শত অব্দের সমাহার। কি হচ্ছে? শতাব্দী। অব্দ
এখানে সাল বা সন বোঝায়, হ্যাঁ? তো সেক্ষেত্রে কি এটা বিশেষ্য, এবং সেটা কত দেখো, শত। এটাও সংখ্যাবাচক শব্দ, এবং বলা যায় সংখ্যাবাচক বিশেষণ। হুম? তো সংখ্যাবাচক বিশেষণ, বিশেষ্য এবং সমাহার নামক একটি ব্যাস বাক্যে শব্দ দ্বারা যুক্ত থাকছে, ব্যাস বাক্য সমাহার থাকছে। ফলে এটা কোন সমাস হবে না, দ্বিগু সমাস। শত অব্দের সমাহার শতাব্দী। তেমনি পঞ্চবটের সমাহার পঞ্চবটি। পঞ্চ কি, পাঁচ। পাঁচ কি, সংখ্যা। সংখ্যা বোঝালে কি হয়, বিশেষণ হয়, অর্থাৎ পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ। পরপদ কি, বট। বট কি, বট বৃক্ষ, বট গাছকে বোঝানো হচ্ছে, তাই তো? তো কি গাছের নাম হলে সেটা কি হয়, বিশেষ্য হয়, পরপদ বিশেষ্য থাকছে, এবং সমাহার নামক ব্যাস বাক্য থাকছে। তাহলে খুব স্বাভাবিকভাবে এবং খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে এটা দ্বিগু সমাস। পঞ্চবটের সমাহার পঞ্চবটি। তেমনি নবরত্নের সমাহার নবরত্ন। নব মানে কি, নয় বোঝাচ্ছে না? এখানে নব মানে নতুন বোঝাচ্ছে না, কিন্তু যে নব নব কিশলয় বা এরকম যে কচি পাতা বা নতুন পাতাকে বোঝায়, কিন্তু এখানে নব মানে সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে? তো নয় রত্নের সমাহার। রত্ন তোমরা জানো যে কোনো মূল্যবান পাথরকে কোনো রত্ন বলা হয়, যেমন হীরা, হ্যাঁ, মুক্তা, এই ধরনের রত্ন বলা। তো এখানে নয় রত্নের সমাহার, যে 9 রকম রত্ন মিলে বোঝাচ্ছে। তো নব সংখ্যাবাচক বিশেষণ, রত্ন একটা বিশেষ্য, আর এখানে সমাহার রয়েছে, তো সবটা মিলে দ্বিগু সমাস কি হবে, নবরত্ন। ছোট্ট একটা সমাসবদ্ধ পদ তৈরি হয়েছে, এবং তোমরা সহজেই বুঝতে পারবে এটা দ্বিগু সমাস, ঠিক আছে? আচ্ছা, এরপর তো এই দ্বিগু সমাসের শ্রেণী বিভাগেও বিভক্ত করা হয়। সেটা হলো এই দ্বিগু সমাসকে দুটি ভাগে ভাগ করা যায়, এবং সেগুলি হলো, দেখো এখানে ছকের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। একটা হলো তদ্ধিতার্থক দ্বিগু সমাস, আর একটা হলো সমাহারার্থক দ্বিগু সমাস। তদ্ধিত আর একটা সমাহার, ঠিক আছে? এই দুই ধরনের দ্বিগু সমাসকে ধরা হয়। কিন্তু তোমাদের যখন সাধারণভাবে সমাস নির্ণয় করতে বলা হয়, তখন কিন্তু এই শ্রেণীবিভাগগুলির প্রাধান্য পায় না, বা শ্রেণীবিভাগগুলোকে প্রাধান্য দেওয়া হয় না। কিন্তু তবুও কোনো কিছু জানতে গেলে সেটা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হয়, তাই না? এবং তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদেরকে অবশ্যই কোনো কিছু ডিটেলে জানা দরকার। হুম? তো যাই হোক, এই দ্বিগু সমাসের যে দুটি ভাগ সেগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। চলো, তো প্রথমে আসি তদ্ধিতার্থক দ্বিগু সমাস। হুম? তো এই তদ্ধিতার্থক দ্বিগু সমাস কাকে বলে, বা কোন সমাসগুলিকে এই সমাসের মধ্যে ধরা হয়, সেটা আমরা জানবো। তো দেখো, তদ্ধিত অর্থক, এই এই শব্দটির মধ্যে তোমাদের কি মনে হচ্ছে, তদ্ধিতার্থক এটাকে, তদ্ধিত যুক্ত অর্থ, তো তদ্ধিতান্ত কিছু বোঝাবে, তাই না? একদমই তাই। এই তদ্ধিতার্থক দ্বিগু সমাস বলতে এই সমাসে অর্থের বিনিময়ে কোনো কিছু কেনা হয়েছে বোঝায়। সেটাই তদ্ধিতার্থক দ্বিগু সমাস। এই যে দ্বিগু সমাসের নামকরণের কথা বলতে গিয়ে যে বললাম, যে এই দ্বিগু শব্দটি কোথা থেকে এসছে, যে দুটি গরুর বিনিময়ে কোনো জিনিস কেনা হতো প্রাচীনকালে, তো সেই থেকে দ্বিগু সমাসের মানে দ্বিগু নামকরণটি সমাসে নেওয়া হয়েছে। তো এখানে সেই অর্থটাই প্রকাশ পাচ্ছে, দেখো কোনো কিছু অর্থের বিনিময়ে কোনো কিছু কেনা বোঝাচ্ছে, যে দুটি গরু নয়, কোনো কিছু কোনো অর্থ অর্থাৎ টাকা কথা বলা হচ্ছে। তো সেই অর্থের বিনিময়ে কোনো কিছু কেনা বোঝালে সেটা তদ্ধিতার্থক দ্বিগু সমাস হয়ে। এবং এই দ্বিগু সমাসে তদ্ধিতান্ত শব্দ বোঝাতে কোনো সংখ্যাবাচক পূর্বপদ দেওয়া থাকে, বা সংখ্যাবাচক পূর্বপদ হয়, অর্থাৎ যে সমসমান পূর্বপদ এবং সমসমান পরপদ থাকে, সেই পূর্বপদ এখানে সংখ্যাবাচকই হয়ে থাকে। এবং বোঝার উপায় যে
কোনো কিছু কেনা বোঝাচ্ছে, অর্থের বিনিময়ে, কোনো টাকার বিনিময়ে কোনো কিছু কেনা বোঝাবে, তাহলে মনে করবে সেটা তদ্ধিতার্থক দ্বিগু সমাস। এছাড়াও এখানে চেনার উপায় আরো একটি আছে, যে সমাসের ব্যাস বাক্যে কৃত, যাহার এই ধরনের শব্দগুলি ব্যবহৃত হয়ে থাকে। তো যদি তোমাদের তদ্ধিতার্থক দ্বিগু সমাস কাকে বলে বলতে বলা হয়, কি বলবে? না, যে দ্বিগু সমাসে অর্থের বিনিময়ে কোনো কিছু কেনা হয়েছে বোঝায়, এবং তদ্ধিতান্ত শব্দ বোঝাতে যেখানে সংখ্যাবাচক পূর্বপদ দেওয়া থাকে এবং ব্যাস বাক্যে কৃত বা যাহার এই ধরনের শব্দগুলি ব্যবহৃত হয়ে থাকে, সেই দ্বিগু সমাসকে তদ্ধিতার্থক দ্বিগু সমাস বলা হয়ে থাকে। কেমন? তো এই তদ্ধিতার্থক দ্বিগু সমাসে যে তিনটি কথা মনে রাখা দরকার সেটা কি? দেখো, তোমাদের সামনে পয়েন্ট পয়েন্ট আকারে তুলে ধরেছি, যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয়। তো কি, প্রথমত হলো অর্থের বিনিময়ে কোনো কিছু কেনা হয়েছে বোঝাবে। দ্বিতীয়ত, পূর্বপদ সংখ্যাবাচক হবে। তৃতীয়ত, ব্যাস বাক্যে কৃত, যাহার এই ধরনের শব্দগুলি থাকবে, ব্যবহৃত থাকবে। উদাহরণ দেখো, 5টি কড়ির বিনিময়ে কৃত। 5 কড়ি, 5 কি? দেখো, সংখ্যাবাচক বিশেষ্য থাকছে, সরি, পূর্বপদ সংখ্যাবাচক থাকছে, এবং পরপদ দেখো কড়ি, হ্যাঁ, কোনো বিশেষ্য বোঝাচ্ছে। কিন্তু এখানে দেখো অর্থের বিনিময়ে কোনো কিছু কেনা বোঝাচ্ছে। দেখো, 5টি কড়ির বিনিময়ে কৃত। কৃত মানে কি? ক্রয় করা, কেনা, তাই তো? অর্থাৎ এখানে কোনো কিছু কেনা হচ্ছে। কড়ি, আগের যুগে ওই টাকা পয়সা, কয়েন, এখন যেমন 2 টাকা 1 টাকার কয়েন, তেমনি সে সময় কড়ি ব্যবহৃত হতো, বুঝলে? সে কড়ির বদলে কোনো কিছু জিনিস কিনতো। তো যাই হোক, দেখো, 5টি কড়ির বিনিময়ে কৃত, কি হচ্ছে? 5 কড়ি। এবং এখানে ব্যাস বাক্য রূপে কৃত থাকছে, তাহলে তোমরা বুঝতে পারবে এটা তদ্ধিতার্থক দ্বিগু সমাস। এছাড়াও এই যাহার শব্দ যুক্ত হয়েও দ্বিগু সমাস হয়, যেমন 2 মাতা যাহার, 2 মাতুর। 2 সংখ্যাবাচক বিশেষণ বা সংখ্যাবাচক শব্দ বোঝাচ্ছে, মাতা অর্থাৎ মা বিশেষ্য। যাহার, দেখো এখানে যাহার ব্যাস বাক্যে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটার দ্বারা যে সমাসবদ্ধ পদটি তৈরি হবে, যে সমাসটি তৈরি হবে, সেটা তদ্ধিতার্থক দ্বিগু সমাস। তো 2 মাতা যাহার, 2 মাতুর, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী ভাগ সমাহারার্থক দ্বিগু সমাস, অর্থাৎ সমাহার অর্থের দ্বিগু সমাস। সমাহার বা সমষ্টি, তোমরা জানো সমাহারের সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দই হলো সমষ্টি, তাই না? যে অনেক একসঙ্গে বোঝাতে সমষ্টি বোঝায়, সমাহারও সেই অর্থেই বোঝানো। তো এই সমাহারার্থক দ্বিগু সমাস বলতে কি বোঝায়, যে বা এই দ্বিগু সমাস অর্থাৎ সমাহারার্থক দ্বিগু সমাসে কেমন নিয়মাবলী থাকে, বা কিভাবে আমরা চিনবো যে সেটা সমাহারার্থক দ্বিগু সমাস বলে? প্রথমত, এই দ্বিগু সমাসের পূর্বপদে কোনো সংখ্যাবাচক শব্দ থাকে বা কোনো সংখ্যাই থাকে। দ্বিতীয়ত হলো, এই সমাসে সংখ্যাবাচক পদটি কোনো কিছুর সমাহারকে বোঝায় বা সমষ্টিকে বোঝায়, ব্যাস সেটাই হবে সমাহারার্থক দ্বিগু সমাস। তো যেমন দেখো, পঞ্চনদের সমাহার, পঞ্চনদ। পঞ্চ বলতে কি? 5, অর্থাৎ কোনো সংখ্যা বোঝাচ্ছে, রাইট? নদের সমাহার, নদ, নদ নদী, এগুলো কি? বিশেষ্য। তো পূর্বপদ সংখ্যাবাচক থাকছে, পরপদ বিশেষ্য থাকছে, এবং এখানে সমাহার শব্দটি যুক্ত হচ্ছে ব্যাস বাক্যে। তো যেখানে সমাহার বা সমষ্টি বোঝায়, সেটা কি হবে? সমাহারার্থক দ্বিগু সমাস। কি হলো? পঞ্চনদ। হ্যাঁ, তেমনি 7 সমুদ্রের সমাহার, 7 সমুদ্র। দেখো, শুরুতে সংখ্যা বোঝাচ্ছে, সমুদ্র বিশেষ্য বোঝাচ্ছে, এবং সমাহার শব্দটি এখানে যুক্ত হয়েছে, অর্থাৎ 7 সমুদ্রের সমাহার, 7 সমুদ্র, এটা হবে সমাহারার্থক দ্বিগু সমাস। তেমনি 3 মাথার সমাহার, তিমাথা। 3 বলতে কি? সংখ্যা, মাথা
মানুষের অঙ্গ বা প্রত্যঙ্গের নাম অর্থাৎ বিশেষ্য এবং সমাহার থাকছে, ফলে তেমাথা সমাহারার্থক দ্বিগু সমাস। একদমই সহজে তোমরা বুঝতে পারবে যে কোনটা সমাহারার্থক দ্বিগু সমাস যদি কিনা তোমাদের শ্রেণীবিভাগ অনুযায়ী লিখতে বলা হয়, বা কোনো মাল্টিপল চয়েস প্রশ্নে যদি থাকে, বা ওই বহুধর্মী প্রশ্নে যদি থাকে যে কোনো একটা উদাহরণ দিল, বা ধরো এরকমটা দিল যে তিন মাথার সমাহার, এটি কোন ধরনের দ্বিগু সমাস বা কোন ধরনের সমাস বলে ধরো অপশনে তোমার দ্বিগু সমাসের শ্রেণীবিভাগও দিল এবং অন্যান্য সমাসেরও নাম। তো সেই অর্থে যদি দ্বিগু সমাসের শ্রেণীবিভাগগুলির নাম উল্লেখ করা থাকে, যে তদ্বিধার্থক দ্বিগু সমাস নাকি সমাহারার্থক দ্বিগু সমাস, এরকম নাম যদি উল্লেখ করা থাকে তখন তোমাদের জন্য এটা কাজে লাগবে। তো যেহেতু সমাহার থাকছে, তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে এটা সমাহারার্থক দ্বিগু সমাস। হ্যাঁ, তেমনি দুপনের সমাহার, দুপন। তো এখানে সংখ্যা বোঝাচ্ছে, পণ সমাহার বোঝাচ্ছে, অর্থাৎ সমাহারার্থক দ্বিগু সমাস। বুঝতে পেরেছো? তো যদি তোমাদেরকে বলতে বলা হয় যে এই সমাহারার্থক দ্বিগু সমাস কাকে বলে, কি বলবে? না, যে দ্বিগু সমাসের পূর্বপদে কোনো সংখ্যা থাকে বা কোনো সংখ্যাবাচক শব্দ থাকে এবং সেই সংখ্যাবাচক পদটি কোনো কিছু সমাহার বা সমষ্টিকে বোঝায়, তখন সেই দ্বিগু সমাসকে বলা হবে সমাহারার্থক দ্বিগু সমাস। কেমন? তো এই সমাহারার্থক দ্বিগু সমাসের আরো কিছু উদাহরণ দেখো, যেমন চৌরাস্তা, যে চার রাস্তার সমাহার, চারদিক, চারদিকের সমাহার, সপ্তপুরুষ, সাত পুরুষের সমাহার, চতুরঙ্গ, চার অঙ্গের সমাহার, ত্রিভুজ, ত্রিজগৎ, সাত কাণ্ড, দোচালা, আটচালা, অষ্টপ্রহর, শত বছর, ত্রিভুবন, 13 নদী, ত্রিবেণী, সপ্তপদী, এই সবগুলোই হলো সমাহারার্থক দ্বিগু সমাস। কেমন? এবং যদি এমনি সমাস নির্ণয় করতে বলা হয়, তোমরা তো সহজেই বুঝতে পারবে যে এটা দ্বিগু সমাস, কারণ দ্বিগু সমাসের মূল বৈশিষ্ট্য হলো সমাহার, সমষ্টি ইত্যাদি বোঝাবে এবং সংখ্যাবাচক শব্দ থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো এই দ্বিগু সমাস যেটা আলোচনা করলাম আমরা, এবং শ্রেণী বিভাগ নিয়েও, তো এর মূল যে নিয়ম যেটা তোমাদের মনে রাখা দরকার, সেটা কি? পূর্বপদ সংখ্যাবাচক শব্দ থাকবে, বা কোনো সংখ্যা দেওয়া থাকবে, এবং পরপদ থাকবে বিশেষ্য, এবং যেটা বলার মিস হয়ে গেল যে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ থাকবে এবং পরপদ বিশেষ্য থাকবে, এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। এছাড়া এই দ্বিগু সমাসে ব্যাস বাক্য রূপে সমষ্টি বা সমাহার বা কৃত বা যাহার এই ধরনের শব্দগুলি যুক্ত থাকবে, যেগুলো থেকে তোমরা সহজে নির্ণয় করতে পারবে যে এটা দ্বিগু সমাস বলে। কেমন? তো এই দ্বিগু সমাসের সঙ্গে আরো কিছু সমাস আছে যে তার মিল পাওয়া যায়, তাই না? যেমন দ্বিগুর সঙ্গে কর্মধারয় সমাসের কিছু মিল আছে, কিংবা বহুব্রীহির যে সংখ্যাবাচক বহুব্রীহি, সেটারও কিছু মিল আমরা দেখতে পাই। তো দুটোই দু রকমের মিল। তো সেই মিল বা সাদৃশ্য সেটা দেখো, এই দ্বিগু সমাসের সঙ্গে কর্মধারয় সমাসের যে মিল রয়েছে বা সাদৃশ্য রয়েছে, সেটা একটা ছকের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো, যে যে বিষয়ে মিল সেটা কি না, প্রাধান্য আর অর্থগত। হুম, তো দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রধান হয়, অর্থাৎ দ্বিগু সমাসের ক্ষেত্রে যে সমসমান পরপদ থাকে সেটার অর্থ প্রাধান্য পায়। হ্যাঁ? তো কর্মধারয় সমাসের ক্ষেত্রেও পরপদের অর্থ প্রাধান্য পায়। হ্যাঁ? এখানেও একটা মিল, এটা প্রাধান্যর দিক থেকে। এবং অর্থগত দিক থেকে কি মিল আছে না, দ্বিগু সমাসে সমসমান পদের বিভক্তি থাকে সমান। অর্থাৎ যে দ্বিগু সমাসের ক্ষেত্রে যে পদ থাকে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ, এবং সেই পূর্বপদ পরপদ মিলে
একটা সমস্যমান পদ তৈরি হয় বা সমস্ত পদ তৈরি হয়, তাই তো? তো সেক্ষেত্রে কি হয় না, যে বিভক্তি থাকে সেটা লোপ পেয়ে একই রকম থাকে। যেমন দেখো, সপ্তপুরুষ কি, 7 পুরুষের সমাহার। তো এখানে পরপদের সঙ্গে একটা এর বিভক্তি থাকছে, পুরুষের, অর্থাৎ এর বিভক্তি যুক্ত থাকছে। তো যখন সমস্ত পদ তৈরি হচ্ছে বা সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে দেখবে আহ সেটা উঠে যাচ্ছে এবং কি হচ্ছে, সপ্তপুরুষের সমাহার বা 7 পুরুষের সমাহার হচ্ছে সপ্তপুরুষ। এখানে দেখো সেই আহ বিভক্তিটা নেই, সমান হয়ে যাচ্ছে। তেমনি কর্মধারয় সমাসের ক্ষেত্রেও সমসমান পদের বিভক্তি সমান থাকে। হুম, আহ, যেমন আখি পদ্ম, যে আখি পদ্মের ন্যায়, আখি পদ্ম, এখানে পদ্মের অর্থাৎ পরপদ যেটা থাকছে সেক্ষেত্রেও একটা বিভক্তি যুক্ত থাকছে, এবং সমস্ত পদ বা সমসমান পদ যেটা তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেই বিভক্তিটা লোপ পাচ্ছে। এবং সমান বিভক্তি এজন্যই বলা হয়েছে যে দ্বিগু সমাসের ক্ষেত্রেও পরপদে বিভক্তি যুক্ত থাকে এবং কর্মধারয় সমাসের ক্ষেত্রেও পরপদে বিভক্তি যুক্ত থাকে। ঠিক আছে, এই দুটি মিল সাধারণত দেখা যায় দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাসের মধ্যে। তো দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাসের মধ্যে যেমন মিল আছে অর্থাৎ সাদৃশ্য আছে, তেমনি বেশ কিছু বৈসাদৃশ্যও লক্ষণীয় বা অমিলও রয়েছে বা পার্থক্যও রয়েছে। এখন সেটা দেখে নেব আমরা। তো এই দ্বিগু এবং কর্মধারয় সমাসের কিছু পার্থক্য, যেটা তোমাদের সামনে ছকের মাধ্যমে তুলে ধরেছি, দেখো। তো সেটার কিছু বিষয় আকারে ভাগ করা হয়েছে, যে গঠনগত এবং রূপগত। সেই অনুযায়ী কিছু পার্থক্য লক্ষণীয় দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাসের মধ্যে, যে অমিল বা পার্থক্য। তো প্রথমত দেখো, দ্বিগু সমাসের শুরুতে পূর্বপদ যেটা থাকে সেটা সবসময় সংখ্যাবাচক বিশেষণ হয়, তাই তো? কিন্তু কর্মধারয় সমাসের পূর্বপদ বিশেষ্য হয় কিংবা বিশেষণ। বিশেষণও হতে পারে বা বিশেষণও মানে বিশেষ্য হতে পারে কিংবা বিশেষণও হতে পারে। তো দেখো, যেমন উদাহরণ দেখো, তাহলে আরো ভালো করে মনে থাকবে তোমাদের। যেমন পঞ্চভূত, পঞ্চভূতের সপ্তরথী, 7 রথের সমাহার। দেখো, শুরুতে এই পূর্বপদ পঞ্চ সংখ্যা থাকছে, সপ্ত সেটাও সংখ্যা থাকছে, ফলে সংখ্যাবাচক বিশেষণ, এবং সংখ্যা বোঝালে বিশেষণ হয়, তোমাদেরকে বললাম। তো এখানে দ্বিগু সমাসের ক্ষেত্রে পূর্বপদ তাহলে সব সময় সংখ্যাবাচক বিশেষণ হবে। পঞ্চ ও বিশেষণ, সপ্ত ও বিশেষণ, অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ। এবার কর্মধারয় সমাসে দেখো, যেমন উদাহরণ শ্বেত পদ্ম। যে শ্বেত, যে পদ্ম, শ্বেত বলতে সাদা রং বোঝাচ্ছে, অর্থাৎ বিশেষণ বোঝাচ্ছে, কিন্তু সংখ্যা তো নয়, তাই না? সংখ্যা বোঝাচ্ছে না। তো এবং পরের আরেকটি উদাহরণ দেখো, রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। তো এখানে রাজা, রাজাটা কি বিশেষ্য। তো দেখো, এখানে শ্বেত যেটা বিশেষণ, সংখ্যাবাচক নয় বিশেষণ, রাজর্ষির রাজা পূর্বপদ সেটা বিশেষ্য। সুতরাং কর্মধারয় সমাসের পূর্বপদ কি হয়ে থাকে, কখনো বিশেষ্য হয়ে থাকে, কখনো বিশেষণ হয়ে থাকে, দুটোই হতে পারে। দ্বিগু সমাসে কেবলমাত্র পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হবে এবং কর্মধারয় সমাসের পূর্বপদ বিশেষ্য বিশেষণ উভয়ই হয়ে থাকে। কেমন? রূপগত, এবার রূপগত কি পার্থক্য লক্ষ্য করা যায়, যে দ্বিগু সমাসের যে পরপদ থাকে সেটা বিশেষ্য হয়। একটু এখনই আমরা দ্বিগু সমাস সম্পর্কে আলোচনা করলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পরপদ সবসময় বিশেষ্য হয়। দেখো, যেমন পঞ্চভূত, পঞ্চভূত, তো এখানে ভূতটা কি বিশেষ্য বোঝাচ্ছে। সপ্তরথী, রথ
কি বিশেষ্য বোঝাচ্ছে, অর্থাৎ ভূত ও রথী, এই রথী দুটোই কি বিশেষ্য পদ, অর্থাৎ দ্বিগু সমাসের পরপদ সবসময় বিশেষ্য হয়ে থাকে। কর্মধারয় সমাসের পরপদ একই রকম ভাবে তার পূর্বপদের মতো পরপদ ও বিশেষ্য কিংবা বিশেষণ উভয়ই হতে পারে। দেখো, শ্বেত পদ্ম, যে শ্বেত যে পদ্ম, পদ্মটা কি? পদ্ম বিশেষ। রাজর্ষি, রাজর্ষির ব্যাস বাক্য কি ছিল? যিনি রাজা তিনি ঋষি, অর্থাৎ রাজা এবং ঋষি। তো রাজা কি পূর্বপদ বিশেষ্য, ঋষি সেটাও বিশেষ্য। যে বিশেষ্য হচ্ছে, কিন্তু যেমন অম্ল মধুর, যে অম্ল কিন্তু মধুর, তো এই মধুর শব্দটা কি বোঝায়? মিষ্টি বোঝায়, মধুর বোঝায়, অর্থাৎ স্বাদ বোঝাচ্ছে, ফলে সেটা কি বিশেষণ। তো দেখো, এই কর্মধারয় সমাসের ক্ষেত্রে কর্মধারয় সমাসের পরপদ বিশেষ্যও হতে পারে, শ্বেত পদ্ম, রাজর্ষি এদের মতো এই পদ্ম বা ঋষি এদের মতো বিশেষ্যও হতে পারে, আবার মধুরের মতো বিশেষণও হতে পারে। এই পার্থক্যগুলি দ্বিগু এবং কর্মধারয় সমাসের মধ্যে দেখা যায়। ঠিক আছে? তো কর্মধারয় সমাসের মতো দ্বিগু সমাসের সঙ্গে বহুব্রীহি সমাসেরও কিছু মিল আছে এবং অমিলও আছে, অর্থাৎ সাদৃশ্য আছে আবার বৈসাদৃশ্যও আছে। তো কি সাদৃশ্য কি, অর্থাৎ দ্বিগু সমাস এবং বহুব্রীহি সমাসের মধ্যে মিল কোথায়? না, দ্বিগু সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয় এবং বহুব্রীহি সমাসেরও পূর্বপদ সংখ্যাবাচক হয়ে থাকে। এবং এই দ্বিগু সমাস এবং বহুব্রীহি সমাসের মধ্যে কিছু পার্থক্যও আছে, হ্যাঁ, বা বৈসাদৃশ্যও লক্ষণীয়। সেটা কি? না, সেই পার্থক্যটি হলো, বৈসাদৃশ্যটি হলো যে দ্বিগু সমাসে সেক্ষেত্রে পূর্বপদ সংখ্যাবাচক হয়ে থাকে বহুব্রীহি সমাসের মতো ঠিকই, কিন্তু এখানে ব্যাসবাক্য রূপে সমাহার, সমষ্টি বা কখনো কখনো কৃত, যাহার এই ধরনের শব্দগুলি যুক্ত থাকে। এবং বহুব্রীহি সমাসের ক্ষেত্রে, যেটা বহুব্রীহি সমাসের শ্রেণী বিভাগ এক প্রকার সংখ্যাবাচক বহুব্রীহি, তো সেই সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে সেখানেও যে ব্যাসবাক্য সেখানে যার শব্দ যুক্ত থাকে, এটাই হলো এদের পার্থক্য। ঠিক আছে? যেটা দ্বারা তোমরা চিনতে পারবে যে এটা দ্বিগু সমাস আর এটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। কেমন? আচ্ছা, তো আজকে আমরা সমাসের শ্রেণীবিভাগ দ্বিগু সমাস সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম, যে দ্বিগু সমাস কাকে বলে, তার সংজ্ঞা, তার নানান উদাহরণ নিয়ে আলোচনা করলাম, এবং এই দ্বিগু সমাসের শ্রেণীবিভাগ এবং সেই শ্রেণীবিভাগগুলি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করলাম, এবং দ্বিগু সমাসের সঙ্গে যে যে সমাসের সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, কর্মধারয় এবং বহুব্রীহি এই সমাসগুলির সঙ্গে যে সাদৃশ্য বৈসাদৃশ্য আছে সেগুলি নিয়েও আমরা আলোচনা করলাম। তো আশা করছি আজকের ক্লাসটি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং অবশ্যই উপকৃত হয়েছো আশা রাখছি। এবং আরো একটা কথা বলার, যে যদিও বা কোথাও বুঝতে অসুবিধে হয়, বুঝতে পারোনি এমনটাও যদি হয়ে থাকে, আমাকে অবশ্যই জানিও, আমি আবার তোমাদেরকে সাহায্য করব। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।